আইসিইউ থেকে বের হয়ে এসে অনু দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে গভীর শ্বাস নিল। কোনোভাবেই নির্ঝরের এই পরিস্থিতির জন্য দায়ী হওয়া থেকে নিজের মন ও মস্তিষ্ককে বিরত রাখতে পারছে না সে। সারফারাজ আর তেজ অনুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেউ কিছু বলল না। কয়েক মুহূর্ত পর সারফারাজ নিজের ফোনটা বের করে একটু সাইডে এসে পিহুর নাম্বারে কল লাগালো। ওপাশ থেকে প্রায় সাথে সাথেই ফোন রিসিভ হলো। পিহু বলল, নির্ঝর ভাইকে পাওয়া গিয়েছে। আর অনু, সে কোথায়? আপনারা কি সবাই একসাথে আছেন? কত লম্বা সময় ধরে ফোন করে যাচ্ছিলাম, বন্ধ কেন ছিল? পিহুর উৎকণ্ঠিত কণ্ঠ শুনে সারফরাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে পরপরই শান্ত স্বরে বলল, শান্ত হও তুমি আগে বউ। এত উত্তেজিত হওয়ার মতো কোনো কিছুই হয়নি। অনু নির্ঝর দুজনকেই পাওয়া গিয়েছে। অনুর গ্রামে অ্যাক্সিডেন্টলি নির্ঝরের পেটে ছুরির আঘাত লেগেছিল। এখন নির্ঝর হাসপাতালে ভর্তি আছে। অবস্থা আগের থেকে কিছুটা স্থিতিশীল, তবে এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় সে। পিহুর এই পাশে কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল। পরক্ষণেই পিহু কপান্বিত গলায় বলল, ছুরির আঘাত লেগেছে? কি বলছেন আপনি এসব? আপনারা বাকিরা ঠিক আছেন তো, নাকি আমার থেকে লুকিয়ে যাচ্ছেন পুরো পরিস্থিতিটা? সম্পূর্ণ ঘটনা পরে বলবো তোমাদের। এখন তুমি শুধু একটা কাজ করবে, বাড়িতে আমাদের বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমি অফিসিয়ালি কাজে কয়েকদিনের জন্য দেশের বাইরে গিয়েছি আর্জেন্টলি। তেজ আর নির্ঝর ট্যুরে গিয়েছে, আর অনু ওর পুরনো বাসায় গিয়েছে। কয়েকদিন পর আমরা সবাই আবার ফিরবো। তাহলে আর কেউ চিন্তা করবে না আমাদের নিয়ে। আমরাও হাসপাতালে যেতে চাই। দয়া করে মানা করবেন না। আপনাদের নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি হবে না। ঠিক আছে, আগামীকাল সকালে ইলমা আর নীরাকে নিয়ে এসো হাসপাতালে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি তোমাকে। আর যা বললাম তা মাথায় থাকে যেন। বাড়িতে সম্পূর্ণ স্বাভাবিক থাকবে তোমরা। কেউ যেন কিছু জানতে বা বুঝতে না পারে। পিহু ছোট্ট করে বলল কেবল। সারফারাজ কল কাটার আগে বলল, নির্ঝরের জন্য দোয়া করিও তোমরা সবাই। অতঃপর সারফারাজ কল কেটে দিল। একটু আগেও নীরা পিহুর রুমেই ছিল, কিন্তু নির্বাণের ঘুমের সময় হওয়ায় ও নির্বাণকে ঘুম পাড়াতে চলে গিয়েছে। এখন কেবল ইলমা বসে আছে পিহুর রুমের বিছানায়। কল শেষ হয়েছে বুঝে ইলমা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ছুরি লেগেছে কার? বললে যে তুমি ভাবি। সবাই ঠিক আছে তো ওরা? আর অনু, ওকে পাওয়া গিয়েছে? পিহু ইলমার সম্মুখে এসে দাঁড়িয়ে ধীরস্বরে বলল, আস্তে কথা বলো ইলমা। বাহিরে থেকে বাড়ির কেউ শুনে ফেললে সমস্যা হবে। ইলমা সংযত হলো। পিহু যতটুকু জানতে পারলো সারফারাজের থেকে ততটুকু ইলমাকে জানিয়ে দিল। ইলমা উদাস কণ্ঠে বলল, অবাগী যেদিকে যায় নদীর জল সেদিকেই শুকায়। আমার ছোট বোনটা বড্ড অবাগী ভাবে, বড্ড অবাগী। পিহু ইলমার কাঁধ স্পর্শ করে বলল, এভাবে বলো না ইলমা। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তার উপর থেকে ভরসা হারিও না কখনো। এখন শুধু দোয়া দরকার নির্ঝর ভাইয়ের। ইলমা শব্দ করে নিঃশ্বাস ফেলল কেবল। একটা দীর্ঘ অসহনীয় অপেক্ষার মধ্যে দিয়ে পার হচ্ছে হাসপাতালের 3টি প্রাণ, সারফারাজ, তেজ ও অনু। সময়ে যেন আজ ইচ্ছে করেই ধীরগতিতে চলছিল। প্রায় 6 ঘন্টা পর আইসিইউ থেকে একজন নার্স বেরিয়ে এসে বললেন, রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন এখন। কথাটা শুনে ওরা তিনজনই একসাথে বসা থেকে উঠে দাঁড়ালো। ওদের তিনজনের ঠোঁটেই হাসি রেখা ফুটে উঠল। কিন্তু অনুর খুশির মুহূর্তেই মিইয়ে গেল। তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠল অনুর ভিতরে কাজ করা সেই অপরাধবোধ। এই মানুষটার আজকের সমস্ত যন্ত্রণার কারণ তো সে নিজেই। যদি অনুর জন্য নির্ঝরের মনে টান না থাকতো, তবে কি নির্ঝরের এইভাবে একা চেয়ারম্যানের বাড়িতে যেত সে? যেত না। সারফারাজ আর তেজ আইসিইউ এর ভিতরে চলে গেল। অনু বাইরে থাকা চেয়ারেই আবারও চুপচাপ বসে পড়ল। মাথাটা নিচু করে রেখেছে সে। ভিতরে যাওয়ার মতো সাহস নিজের মধ্যে জুগিয়ে উঠতে পারছে না অনু। আইসিইউ এর দরজা খোলার শব্দ কানে আসতেই নির্ঝর ধীরে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। সারফারাজ আর তেজকে ভিতরে আসতে দেখে ওর ঠোঁটে হালকা হাসি রেখা ফুটে উঠলেও অনুকে না দেখতে পেয়ে সেই হাসি মিলিয়ে গেল। সারফারাজ আর তেজ নির্ঝরের বেডের পাশে এসে দাঁড়ালো। সারফারাজ বলল, কেমন লাগছে এখন? নির্ঝর ধীরে সরে বলল, কিছুটা ভালো লাগছে বড় ভাইয়া, চিন্তা করো না তোমরা আমায় নিয়ে। তেজ বলল, কিন্তু তোর চেহারা তো অন্য কথা বলছে। কি চিন্তা করছিস? নির্ঝর অকপটে বলল, অনু কোথায়? তেজ ভ্রু নাচিয়ে বলল, আরে বেটা, নিজের ভাইদের সাথে পার্সোনাল সময় কাটাতে এখন আর ভালো লাগে না তাই না? বিয়ের শখ জেগেছে খুব। বিয়ে করলে তো আর আমাদের সময়ই দিবি না, অথচ বউকে দেওয়ার জন্য তোর সারা জীবনই পড়ে আছে। সারফারাজ তেজের দিকে কটমট করে তাকিয়ে বলল, তোর মধ্যে তো লজ্জা শরমের কোনো বালাই নেই। এখন আমার ছোট ভাইটাকেও নিজের মতো বিগড়ে ফেলেছিস। তেজ নাটকীয় ভঙ্গিতে ওর বুকের উপর হাত রেখে বলল, বাহ ভাইয়া বাহ। হাসপাতালের বেডে শুয়ে মাত্র 5 মিনিট হলো আমাদের আদরের ছোট ভাইয়ের জ্ঞান ফিরেছে।
তার চিন্তায় আমরা দুই ভাই যে কি পরিমাণ পরীক্ষামূলক সময় পার করলাম তার কোনো মূল্যই সে দিল না। নিজের পিয়ারীলালের খোঁজ নিতে শুরু করলো আর সে বিষয়ে বলতেই সব দোষ আমার হয়ে গেল। নির্ঝর ফিক করে হেসে ফেলল তেজের হিংসা পরায়ণ কথা শুনে। মুহূর্তেই পেটে হালকা টান লাগায় নির্ঝরের মুখটা খানিক কুঁচকে এলো। নির্ঝর নিজেকে সামলে নিয়ে বলল, তেজ ভাই ক্ষমা করে দাও আমায়। আর কিছু বলবো না তোমাকে। থাকো তুমি আমার পাশেই। যত সুখ দুঃখের গল্প আছে সব আগে তোমার সাথেই বলবো ও শুনবো। তেজ নাক সিটকে বলল, থাক থাক আর ডং দেখাতে হবে না। তুই তোর মতোই থাক। পাঠিয়ে দিচ্ছি তোর পেয়ারিকে। সারফারাজ হালকা হাসলো। তারপর ওরা দুজনেই বাইরে বেরিয়ে এলো। বাইরে এসেই দেখলো অনু এখনো মাথা নিচু করে বসে আছে। সারফারাজ নরম স্বরে বলল, ভেতরে যাও অনু, নির্ঝর তোমাকে দেখতে চাইছে। অনু মাথা না তুলেই বলল, ওনার এখনো পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন। দেখা সাক্ষাৎ কথাবার্তা পরেও করা যাবে। তেজের ভ্রু কুঁচকে এলো অনুর কথার ধরন দেখে। তেজ কিছু বলতে যাচ্ছিল কিন্তু সারফরাজ হাত তুলে ওকে থামিয়ে দিল। সারফরাজ হয়তো অনুর নাকচ বার্তার কারণ আন্দাজ করতে পেরেছে কিছুটা। অতঃপর সে অনুর পাশে বসে বলল, নিজেকে দোষী মনে হচ্ছে তোমার, তাই না? অনুর চোখ ভিজে উঠছে ইতিমধ্যে। লজ্জায় সে মাথা তুলতে পারছে না। সারফরাজ শান্ত স্বরে বলল, নির্দয় নিজের ইচ্ছাতেই তোমাকে বাঁচাতে গিয়েছিল অনু, ওকে কেউ বাধ্য করেনি। অনু এবার কাঁপা গলায় বলল, কিন্তু ভাইয়া সবকিছুর পরেও আজ উনি এই যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তার জন্য তো আমি নিজেকে দায়ী হওয়া থেকে মুক্ত করতে পারছি না। এমন চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে না পারাটা স্বাভাবিক, কিন্তু একটা সত্যি কথা কি জানো, আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে নির্ঝর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতো না। অনু নিঃশব্দে কেঁদে ফেলল সারফরাজের কথায়। ওর উল্টে প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন নির্ঝরও ওর প্রতি এতটা টান? কিন্তু পারল না। শব্দগুলো ওর গলা পর্যন্ত এসেও ঠোঁটের বাজ কাটিয়ে বের হতে পারল না। সারফরাজ আবারও বলল, নির্ঝর এখন তোমাকে খুঁজছে, তাই নিজের অপরাধবোধকে একটু সরিয়ে রেখে ভিতরে যাও, কারণ এই মুহূর্তে তোমার প্রয়োজনটা ওর কাছে সবচেয়ে বেশি। অনু ধীরে মাথা তুলে কান্নায় ফুলো ফুলো লাল হয়ে আসা চোখ দুটো নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সারফরাজ ও তেজের দিকে। পরপরই সে উঠে আইসিইউর এর দরজার সামনে দাঁড়ালো। বুকের ভেতরটাতে ভারী কিছু অনুভব করছে সে। সেখানেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। ওর মন ওর মস্তিষ্কের দিকে প্রশ্ন ছুড়ছে হয়তো, ভিতরে যাবে কি সে, নাকি ফিরে যাবে আগের স্থানে। অবশেষে দোটানা থেকে নিজেকে মুক্ত করে অনু ওর চোখে লেগে থাকা অবশিষ্ট পানিটুকু মুছে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। বিছানায় শুয়ে থাকা নির্ঝর আবারও দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকালো। অনুকে দেখা মাত্রই ওর ফ্যাকাশে মুখে হালকা স্বস্তির ছাপ ফুটে উঠল। অনু মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল দরজার কাছে। কেবিন জুড়ে নীরবতা বিরাজ করছে। কয়েক মুহূর্ত পর নির্ঝরই নীরবতা ভেঙে বলল, এত দূরে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কি এখন এতই ভয়ঙ্কর দেখাচ্ছে যে একটু কাছাকাছি এসে দাঁড়ানো যাবে না? অনু সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, তেমন কিছু না। তাহলে কাছাকাছি এসে দাঁড়ান। অনু এবারও নড়ল না। নির্ঝর ভ্রু কুঁচকে বলল, অনু। অনু ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়। নির্ঝরের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল অনুর এমন দশা দেখে। অনু কাঁপান্বিত কণ্ঠে বলল, আমার আপনার সামনে আসার কোনো অধিকার নেই। নির্ঝর কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। অতঃপর বলল, এমন কথার মানে কি? আপনার আজকের এই অবস্থার জন্য তো আমিই দায়ী। যদি আমার জন্য আপনার মনে টান না থাকতো তাহলে আপনি কখনো একা সেখানে যেতেন না। আজ আপনাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হতো না। কথাগুলো বলতে আবারও চোখ ভিজে উঠল অনুর। অনু আবারও বলল, আমার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন। নির্ঝর অনুর উপর দৃষ্টি স্থির রেখে নীরব রইল কিয়ৎক্ষণ। অতঃপর বলল, আমি যা করেছি নিজের ইচ্ছাতেই করেছি, তাই নিজের উপর অযথা দোষ চাপাবেন না। অনু মাথা নিচু করে বলল, তবুও। তবুও বলতে কিচ্ছু থাকছে না আর। নির্ঝর ওর কণ্ঠে এবার সামান্য দৃঢ়তা ফুটিয়ে তুলে বলল, আপনি জানেন আমি সবচেয়ে বেশি কষ্ট কখন পেয়েছি? অনু বিস্মিত চোখে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝর বলল, যখন আমার জ্ঞান ফিরল তারপর আমি আপনাকে আমার পাশে দেখতে পেলাম না তখন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার ওপর রাগ করে আছেন। নির্ঝর মৃদু হেসে বলল, আপনার উপর রাগ করে থাকতে পারবো না কোনো কালেও আমি, এই কথা জেনে রাখুন। অনু কিছু বলল না। নির্ঝরা আবারও বলল, তবে একটা বিষয়ে আমি সত্যিই রাগ করেছি। কোন বিষয়ে? আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন এই বিষয়ে। অনু ওর দৃষ্টি পুনরায় নামিয়ে বলল, না মানে আসলে আমার দিকে তাকান অনু। অনু ধীরে চোখ তুলে তাকালো নির্ঝরের দিকে। সঙ্গে সঙ্গে দুজনের চোখ এক হলো। নির্ঝর চেয়ে রইল অনুর মায়া মাখানো চোখ দুটোর দিকে। অতঃপর বলল,
এখন একটা প্রশ্নের উত্তর দিবেন। কি প্রশ্ন? চেয়ারম্যানের বাড়িতে যখন আমি আপনাকে বলেছিলাম দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহারাদারটির উপর হামলা করতে, তখন আপনি কোনো প্রশ্ন ছাড়াই আমার কথা মেনে নিয়েছিলেন কেন? অনু থমকানো স্বরে বলল, আমি তো নির্ঝর অনুর কথা কেড়ে নিয়ে নিজে শেষ করতে বলল। কারণ আপনি বিশ্বাস করেন যে আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না, তাই না? অনু উত্তর দিতে পারল না। নির্ঝর ওর ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটিয়ে বলল, ঠিক একইভাবে আপনাকেও বিশ্বাস করতে হবে যে আপনার জন্য আমি যা করেছি তা নিয়ে আমার কোনো আফসোস নেই, একটুও না। অনুর চোখ থেকে টপ টপ করে পানি গাল গড়িয়ে পড়ল। সে কাপা গলায় বলল, আপনি এত ভালো কেন? নির্জন মৃদু হেসে বলল, এতটাও ভালো মানুষ না আমি। শুধু আপনার বেলাতেই আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। অনু ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। নির্ঝর বলল, এবার তো কাছে আসুন। অনু দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে গেল। বিছানার পাশে এসে দাঁড়াতেই নির্ঝর কষ্ট করে নিজের হাতটা সামনের দিকে বাড়িয়ে বলল, হাতে হাত রাখুন। অনু থমকালো নির্ঝরের কথায়। কয়েক সেকেন্ড নির্ঝরের হাতের দিকে তাকিয়ে রইল সে। অতঃপর নিজের হাতটা রাখলো অনু নির্ঝরের হাতের ওপর। নির্ঝর অনুর হাতটা মুঠোবন্দি করে নিয়ে বলল, আপনাকে আমি কেন বাঁচিয়ে গিয়েছিলাম জানেন? অনু কিছু না বললেও ওর চোখে জানার কৌতূহল ঠিক ফুটে উঠল। নির্ঝর বলল, আপনার ওপর শুরু থেকেই আমার দুর্বলতা কাজ করত। আপনার অতীত, বর্তমান অবস্থা জানার পর সেই দুর্বলতার মাত্রা বেড়ে গিয়েছে। নিজের লাইফ নিয়ে সিরিয়াস না থাকা আমিটাও ফিউচার নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সমস্ত খারাপ অভ্যাস ছেড়ে ছুড়ে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনার আশেপাশে থাকার চেষ্টা করতাম। খারাপ স্মৃতিগুলো মনে করে আর যেন নিজের ক্ষতি না করে বসেন সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করতাম। আপনার ঠোঁটে হাসি ফুটে উঠতে দেখলে আমার মনে তৃপ্তি কাজ করত। তেমনি আপনার দুচোখ নোনা জলে ভিজে উঠলে বুকের বাম পাশটায় বড্ড যন্ত্রণা করত। আপনার কান্না সহ্য করার ক্ষমতা আমার নেই অনু। আপনার থেকে দূরে থাকা আমার পক্ষে আর সম্ভব না। মনের কথা মনে পোষে আমাদের মধ্যে আর দূরত্ব বাড়াতে চাই না। কথাগুলো বলে নির্ঝর থেমে গেল। অনু বিস্ময়ের নজরে দেখছে নির্ঝরকে। চোখের পলক পর্যন্ত পড়ছে না একটাবারের জন্য ওর। নির্ঝর আবারও বলল, আমার সর্বক্ষণের সঙ্গী হবেন। বিনিময়ে আপনার দুঃখগুলো আমায় দিবেন সব, আর আমার সুখগুলো আপনার নামে করে নিবেন। আমায় আপনার ছায়াসঙ্গী হতে দিবেন। বিনিময়ে যেমন বৃষ্টি হলে, চড়া রোদ উঠলে, ছাতা বা বৃক্ষতলে মানুষ নিজেকে লুকাতে পারে, তেমনি আপনার খারাপ অতীত যখন স্মরণ হবে, নিজের ক্ষতি করার ইচ্ছে জাগবে, তখন আমার বুকের মাঝে জায়গা করে নিজের দুঃখগুলো বলতে পারবেন। আপনাকে ভালোবাসার সুযোগ আমায় দিবেন। বিনিময়ে আমার মন প্রাণ সব উজাড় করে দেব আপনাকে। অফুরন্ত ভালোবাসা সেখানে জমে রাখতে পারবেন। বলুন না অনু, হবেন আমার অর্ধাঙ্গিনী? দিবেন আমায় নিজের দুঃখের মালিকানা? নির্ঝর জানে না অনুর জবাব কি আসবে। সে কি মানবে নাকি না করে দিবে। নানান চিন্তা কাজ করছে ওর মন ও মস্তিষ্ক জুড়ে।